লেখিকা রিমিতা করের সোনালি দিনগুলো। কলেজ থেকে বেরিয়ে আরশিয়া দেখল আকাশটা একেবারে কালো হয়ে গেছে। ঠান্ডা শিরশিরে হাওয়া দিচ্ছে। এক্ষুনি জোরে বৃষ্টি নামবে বলে মনে হলো ওর। চারদিকে চেয়ে দেখলো রাস্তার দোকানগুলোতে আলো জ্বলছে। মনে হচ্ছে কত রাত যেন হয়ে গেছে। ঘড়িতে কিন্তু সবে 4:30। কেমিস্ট্রি ল্যাব থেকে এতক্ষণ বাইরের অবস্থাটা বুঝতেই পারেনি সে। অন্যদিন হলে হয়তো আরশিয়া ভয় পেত। সামনে বাস অটো যা আসতো তাতেই উঠে পড়তো তাড়াতাড়ি বাড়ি ফেরার তাগিদে। কিন্তু আজ যেন তার কলেজটা ছাড়তেই ইচ্ছে করছে না। আর একটু কি অপেক্ষা করবে সে, নাকি অদ্রিজা, রুষা, কঙ্কনারা তাকে দেখে ফেলবে? বাড়িতে তারা আছে বলে ওদের ছেড়ে চলে এসেছে সে। কেমন একটা ভালো লাগার অনুভূতি সারা শরীরে খেলা করছে আরশিয়ার। এই অনুভূতিটাকে সযত্নে আরও কিছুক্ষণ বাঁচিয়ে রাখতেই সে একা বেরিয়ে এসেছে। আসার সময় সে দেখেছে দোতলার কেমিস্ট্রি ল্যাবে আলো জ্বলছে, কিন্তু সেখানে থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে কিনা চেষ্টা করেও সে দেখতে পায়নি। দরজা বন্ধ ছিল। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। ছাতা খুলে রাস্তাটা পার হয়ে উল্টো দিকের ফুটপাথে দাঁড়ালো আরশিয়া। সামনের দিয়ে বাস অটো চলে যাচ্ছে। হাত দেখিয়ে হুড়মুড়িয়ে লোকজন উঠে পড়ছে তাতে, যেন কি একটা ভয়ঙ্কর প্রলয় তেড়ে আসছে। যদিও এসব দেখে সে আজ বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না। তার চোখ আটকে আছে কলেজের গেটের দিকে। আজ খুব কাছ থেকে সে দুবার দেখতে পেয়েছে থার্ড ইয়ারের রৌনক বসুকে। একবার তো একদম পাশে দাঁড়িয়ে টেস্ট টিউবটা হাতে নিয়ে স্যারের টেবিলে সে যখন কালার দেখাতে গিয়েছিল, ঠিক সেই সময় রৌনক এসেছিল স্যারের সাথে কথা বলতে। আরশিয়া প্রথমটা বুঝতেই পারেনি। ফেনা ওঠা গরম টেস্ট টিউবটাকে সন্তর্পণে ধরে আনতে আনতে টেবিলের কাছে যেতেই শিহরণ খেলে গিয়েছিল শরীরে। এমন অভাবনীয় প্রাপ্তি এই 6 মাসে আগে কখনো হয়নি। রৌনকের নিঃশ্বাসটাও যেন শুনতে পেয়েছিল সে। আরশিয়ার এখন মাঝে মাঝে মনে হয়, কে এই রৌনক বসু, যে তার জীবনের পথটাকে বদলে দিচ্ছে একটু একটু করে। শুতে বসতে কেবল একটা মুখ চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, যাকে দূর থেকে একবার দেখলে সারা শরীর শিহরিত হচ্ছে, না দেখতে পেলে দম বন্ধ লাগছে। কিভাবে রৌনক তার মতো পড়ুয়া মেধাবী মুখচোরা মেয়েটা আমূল বদলে দিল। এমনটা কি সত্যি হয়? সবার হয় নাকি কেবল তারই হচ্ছে? 11-12-এ কত ছেলের সাথে টিউশন পড়লো, কতজন প্রেম নিবেদন করলো, কিন্তু আরশিয়া মুখার্জি লক্ষ্যভ্রষ্ট হয়নি। কেমিস্ট্রি তার ভালোবাসার বিষয়, এটা নিয়ে সে বহুদূর এগোতে চায়। এখনই আরশিয়া কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে চায় না, কিন্তু কি করে সামলাবে সে নিজেকে এই ছন্নছাড়া আকুলি বিকুলি অবস্থায়? তবে প্রেম মাত্র 6 মাস আগে, তখন কেবল কলেজে জয়েন করেছে আরশিয়া। কলকাতার স্বনামধন্য কলেজ। পরীক্ষা দিয়ে চান্স পাওয়া বিশাল ব্যাপার, কিন্তু আরশিয়ার মতো স্টুডেন্টদের কোনো কিছুই বাধা হয় না। কেমিস্ট্রির প্রতি অমোঘ আকর্ষণ থেকে তার জেনারেল লাইনে পড়া, না হলে সে সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল। কিন্তু সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে কেমিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছে আরশিয়া। সবই ঠিক চলছিল, মাঝখানে কলেজের নবীনবরণের অনুষ্ঠানে সবকিছু যেন গোলমাল হয়ে গেল। জীবন যেন হঠাৎই অন্য খাতে বইতে শুরু করলো। সাদা ধবধবে পাঞ্জাবি, সবুজ সিল্কের উত্তরীয় পরিহিত দীর্ঘ ছিপছিপে চেহারার বুদ্ধিদীপ্ত দুটি চোখ, গমগমে উদাত্ত কণ্ঠের মোহময় বাচনভঙ্গি আরশিয়াকে মন্ত্রমুগ্ধ করল। সেদিন রৌনক বসুর দিক থেকে মুহূর্তের জন্য চোখের পাতা সরাতে পারেনি সে। কি স্মার্ট সঞ্চালনা, সব বিষয়ে কি বিশাল জ্ঞান! খোঁজ নিয়ে জেনেছিল থার্ড ইয়ারের ফার্স্ট বয় এই রৌনক বসু। পরদিন থেকে আরশিয়ার যে কি হলো কে জানে। তার চোখ দুটো কেবলই রৌনককে খুঁজতে থাকে কলেজে। কত সময় করিডোরের সিঁড়িতে সামনাসামনি হয়েছে দুজনে। রৌনক বসু ফিরেও দেখেনি, কিন্তু আরশিয়ার বুকের কাছে কি যেন চলকে উঠেছে। মনে করেছে এগিয়ে গিয়ে কথা বলবে, কিন্তু পরক্ষণেই কোথায় যেন বাধা পেয়েছে। কে যেন টেনে ধরেছে পেছন থেকে। গত 6 মাস অনেক চেষ্টা করেও আরশিয়া তার দুর্বলতার কথা পৃথিবীর কাউকে বলতে পারেনি। আসলে এই কয়েক মাসে কলেজ তেমন বন্ধু তার একটিও হয়নি। বৃষ্টি ক্রমশ বাড়ছে। আরশিয়া বুঝতে পারছে আর দাঁড়িয়ে থাকা উচিত হবে না। ঠিক সেই সময় চলন্ত অটো থেকে একটা ছেলের গলা, আরশিয়া উঠে আয়, জায়গা আছে।
অটোটার সামনে এগিয়ে জোরে ব্রেক কষল। আরশিয়া কিছু বোঝার আগেই উঠে পড়তে বাধ্য হলো। অটোতে উঠে আরশিয়া দেখল নির্ঝর তাদের ক্লাসে পড়ে। নির্ঝরের সাথে তার আলাপ কলেজে এসে। ভালো রেজাল্ট করা ভদ্র ছেলে নির্ঝর। নির্ঝরের সাথে আরশিয়ার এই মুহূর্তে এক বিষয়ে খুব মিল। আরশিয়ার মতো নির্ঝরও এখন জীবনে প্রথম প্রেমে পড়ার অনুভূতিতে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এগিয়ে এসে মনের কথা বলার সাহস পাচ্ছে না। এখন নির্ঝর মনে করার চেষ্টা করছে আজ সকালে কার মুখ দেখে সে উঠেছে, যাকে দেখার জন্য কলেজে ঢুকে থেকে মনটা ছটফট করে, যে কলেজে না এলে ফুটো বেলুনের মতো এক নিমেষে সে চুপসে যায়। সে কিনা আজ মুষল বৃষ্টিতে চলন্ত অটোতে তারই পাশে বসে রয়েছে, একদম পাশে। আরশিয়ার স্পর্শে তার সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কত কথা গলার কাছে এসেও মুখে আসছে না। এদিকে আরশিয়ার এতক্ষণের আবেশটা এক নিমেষে খান খান হয়ে যায়। এই অটোতে যদি নির্ঝরের বদলে রৌনক থাকতো, আহা, এমনটা না। একটু কিছুক্ষণ পর সামলে নিয়ে আরশিয়া কথা শুরু করলো, তোর বাড়ি কোথায় রে? একটু থতমত খেয়ে নির্ঝর বলল, এই তো সামনে। তোর কোথায়? আমার শ্যামবাজারের কাছে। আচ্ছা, আজ ল্যাবের সব রেজাল্টগুলো লিখেছিস? বেশ উৎসাহের সাথে নড়ে চড়ে বসে নির্ঝর বলল, কেন তুই লিখিসনি? তোর লাগবে? না, লিখেছি, তবে শেষ দিকটা ঠিকমতো লেখা হয়নি। ও, তুই তো তখন বিকেসির টেবিলের সামনে দাঁড়িয়েছিলি। স্যার তখন রৌনকদার সাথে কথা বলছিল। রৌনকদার কথা বলতে এলে স্যার যেন ধন্য হয়ে যায়। সেদিন রৌনকদা কেউ এই কথা বলছিলাম। আরশিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। নির্ঝরের সাথে তাহলে রৌনকের ভালো চেনাশোনা। নির্ঝর কি কোনো সাহায্য করতে পারবে? কিছু কি জিজ্ঞেস করবে? একবার চেষ্টা করেই দেখা যাক না। এই ভেবে আরশিয়া প্রশ্ন করল, তোর সাথে রৌনক বসুর পরিচয় আছে? পরিচয় কি বলছিস? ও তো আমার স্কটিশের ছেলে, মাধ্যমিকে 6 আর 12-এ 9th। গুরুদেব ছেলে সত্যি। কেমিস্ট্রিতে ওর ফান্ডা জাস্ট ভাবতে পারবি না। কোথায় থাকে রে? বাগবাজারে, নিবেদিতার পেছনের দিকটায়। আচ্ছা, নোটসটা কিভাবে নিবি? হোয়াটসঅ্যাপে পাঠাবো? রৌনকের কথায় আরশিয়ার ভেতরে ভালো লাগার চোরা স্রোত বয়ে যায়। কেমন একটা ঘোর লাগছে। বাইরে বৃষ্টির হালকা ঝাপটা চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। নির্ঝরের কথাগুলো কানে যেন কি ঢেলে দিল। কি যে ভালো লাগছে এখন তার। ভাগ্যিস কথা হলো। রৌনকের জন্য নির্ঝরের সাথে এবার বন্ধুত্ব পাতাতে হবে মনে মনে ঠিক করে নেয় সে। কি রে, তোর নম্বরটা দিবি নাকি কাল জেরক্স করে আনবো? তাড়াতাড়ি বল। একটু পরেই নামবো। হ্যাঁ হ্যাঁ বলছি, লিখে নে। নির্ঝর ফোনটা বার করে নম্বরটা লিখে নেয়। অনেক চেষ্টা করেও নির্ঝর সে রাতে ঘুমোতে পারল না। সারা রাত তার মনে হলো মুষলধারে বৃষ্টির মধ্যে সে অটো করে চলেছে। আরশিয়ার গায়ের গন্ধ স্পর্শ সবটুকু সে বারবার অনুভব করেছে চোখ বন্ধ করে। আরশিয়ার বলা প্রতিটা কথা ধুলো জমা টেপ রেকর্ডারের মতো নাগাড়ে বেজে চলেছে কানের কাছে। প্রায় ভোর অবধি একটা বড়সড় ঘোরের মধ্যে কেটে গেল তার। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল নির্ঝরের। গতরাতের আবেশ তখন আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে আছে। চোখে দৃষ্টি ঘোলাটে কেমন একটা উদাস হাবভাব দেখে মায়ের খটকা লাগলো। হ্যাঁ রে, কি হয়েছে? রাতে ঘুম হয়নি? নির্ঝরের মুখে কোনো কথা নেই। দৃষ্টি জানলার বাইরে। মায়ের চিন্তা বাড়ল। কলেজে যাবি না? এত বেলায় উঠলি? কলেজে নামে নির্ঝরের চেতনা ফেরে। ধর্মর করে উঠে দাঁড়িয়ে বলল, কটা বাজে? 9:30। সে কি, 10:30টায় ক্লাস? খেতে দাও, আমি একেবারে স্নান করে বেরোচ্ছি। আজ কলেজ যেতেই হবে। শরীর ভালো না লাগলে ছেড়ে দে না। কি বলছো? 3টে প্র্যাকটিক্যাল আছে, খেতে দাও তাড়াতাড়ি। বলেই এক ছুটে বাথরুমে ঢুকে গেল নির্ঝর। মা মনে মনে নিশ্চিন্ত হলো ছেলে তার বরাবর একটু বেশি সিরিয়াস। কোনোদিনও পড়াশোনার কথা বলতে হয়নি তাকে। কিন্তু মায়ের চোখে ফাঁকি দিয়ে রক্ষা পেলেও নির্ঝর নিজে বেশ বুঝতে পারছে গতকাল বৃষ্টির সন্ধ্যায় অটোতে তার যা সর্বনাশ হবার হয়ে গেছে। দূর থেকে কেজো কথার মধ্যে যে আগুন ধামাচাপা ছিল তা এখন দাউ দাউ করে জ্বলছে। নোটসের খাতা, প্র্যাকটিক্যালের রেজাল্ট বেমালুম মাথা দিয়ে উড়ে গেল। কেবল মনে হচ্ছে কতক্ষণে কলেজ চত্বরে ঢুকবে। আজ নিশ্চয়ই আরশিয়া তার সাথে যেচে এসে কথা বলবে। কাল বাড়ি এসে প্র্যাকটিক্যালের রেজাল্টগুলো পাঠিয়ে দিয়েছে, না হলে সে নিজেই কথা বলে নেবে। এসব ভাবতে ভাবতে কলেজের দিকে হাঁটতে শুরু করে। খেয়ালই হয়নি অটো ট্রাম কিছু একটাতে উঠতে হবে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো আরশিয়ার নম্বর। শরীরটা যেন টলমল করে উঠল নির্ঝরের।
কোনো রকমে বলল, হ্যালো, থ্যাংক ইউ রে, কালোগুলো পাঠিয়েছিস, খুব সুবিধা হলো। আজ আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, এই তো রাস্তায়, আমি ঢুকছি। একটা কথা ছিল তোর সঙ্গে, ক্লাসে বলবো না, একবার ক্যান্টিনের দিকটায় আসিস ফার্স্ট ক্লাসটা হয়ে গেলে। ওকে। আর কিছু বলার মতো অবস্থায় নির্ঝর নেই। বুকের ভেতর একসাথে হাজার ড্রাম বাজতে শুরু করলো, মাথাটা ঝিমঝিম করে উঠল। আর আজকেই তার দিগবিদি জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে গিয়ে চলন্ত ট্রামে উঠে পড়ল। কলেজে ঢুকে দেখল ক্লাস জাস্ট শুরু হয়েছে। নিজের সিটে বসার আগে আরশিয়ার সাথে চোখাচোখি হলো। আরশিয়া টানা টানা দুটো চোখে খুশির ঝিলিক, মুখে টোল ফেলা হাসি। এই চোখ দুটো আর গালের টোলটাই তো নির্ঝরকে বদলে দিল রাতারাতি। লেকচার একবর্ণ মাথায় ঢুকলো না তার। অর্গানিকের বিকট স্ট্রাকচারগুলো বোর্ড থেকে উড়ে উড়ে যেন অসীমে মিলিয়ে গেল। কপি করার কথা মাথাতেই এলো না নির্ঝরের। প্রথম প্রেমের অভিঘাত যে এতটা ভয়াবহ হয় কবে আর নির্ঝর ভেবেছে। সময় আর কাটতে চাইছে না। ক্লাসটা শেষ হলেই আরশিয়া ক্যান্টিনে যাবে, সেখানে দুজনের কথা হবে। যথারীতি প্রফেসর বেরিয়ে যেতে আরশিয়া ক্লাস ছাড়লো। আরশিয়া এত দ্রুত কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল যে কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করার সুযোগ পেল না। নির্ঝর তার পিছু নিল। ঠিক ক্যান্টিনের ডান পাশে কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে আছে আরশিয়া। নির্ঝর একটু দূর থেকে ভালোভাবে দেখল আরশিয়াকে। আজ সে বাসন্তী সালোয়ার কামিজের সাথে সিঁদুর লাল ওড়না নিয়েছে। পাখির পালকের মতো নরম চুল কাঁধ ছুঁয়েছে। কৃষ্ণচূড়া তলাটা যেন আলো হয়ে আছে। একটা ভীষণ রকম বুক ঢিপ ঢিপ নিয়ে নির্ঝর আরশিয়ার দিকে এগিয়ে গেল। তারপর বেশ কষ্ট করে একদম সাধারণভাবে বলল, কি বলবি বল। মুখের দিকে তাকিয়ে আরশিয়া বলল, আমার একটা উপকার করবি? বল। রৌনকদার কাছে আমায় নিয়ে যাবি, একবার আলাপ করিয়ে দিবি। নির্ঝরের কপালে ভাঁজ পড়ে। একটু সামলে নিয়ে বলল, কেন? এমনি না, মানে কিছু ডাউটস ছিল, ক্লিয়ার করতাম। হাঁপ ছেড়ে নির্ঝর বলল, ও তাই বল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোর মতো মেয়ে যেচে আলাপ করতে চাইছে। কেন, পারি না? না মানে ক্লাসে তো ছেলেদের অচ্ছুত করে রাখিস, তাই আর কি। ফিক ফিক করে হেসে উঠল নির্ঝর। আরশিয়াও মুখ চেপে হাসল। তারপর বলল, সবে তো কয়েক মাস হলো, ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যাবে, এই যেমন তোর সাথে হয়ে গেল। কবে আলাপ করাবি বল? আচ্ছা, তুই তো একেবির কাছে প্রাইভেটে পড়িস, ওখানে তো ডাউটস দেখিয়ে নিতে পারিস। একটু থতমত খেয়ে যায় আরশিয়া। নির্ঝর কি তার আসল উদ্দেশ্যটা বুঝে গেল? ও কি কলেজে রটিয়ে দেবে? কি ভাবছিস? না, ওর ফান্ডাটা একটু দেখতাম। তুই কাল বললি না, তা মালপত্র আজ এনেছিস? না মানে প্রথম দিনই দেওয়াটা বোধ হয় ঠিক হবে না। তা ঠিক, এখন চল, ছুটির সময় আলাপ করিয়ে দেব। আমি কথা বলে রাখছি। আরশিয়ার মুখটা মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক বলছিস, আমি তাহলে গেটের কাছে অপেক্ষা করব। দাঁড়া, দেখি রৌনকদার কটায় ক্লাস শেষ। চিন্তা করিস না, তোকে ঠিক সময় ডেকে নেব। ক্লাসে যেন কাউকে বলিস না, কেমন? আমি ক্লাসে গেলাম, তুই আয়। নির্ঝরের কোথায় যেন সুর কাটল। পুরো ব্যাপারটা বোধগম্য হলো না। একটা চিনচিনে ব্যথা অনুভব করলো বুকের ঠিক বাঁ দিকটায়। যাই হোক, আরশিয়ার অনুরোধ রাখতেই হবে, না হলে তো নিজের কথাটাও বলা হবে না। পরের ক্লাসে আজ যে আর মন বসবে না বেশ বুঝতে পারছে। বাধ্য হয়ে কমন রুমের দিকে এগিয়ে যায় নির্ঝর। কমন রুমে ঢুকে অবাক হলো। যাকে নিয়ে এতক্ষণ কথা হলো সেই রৌনকদা জানলার কাছে প্লাস্টিকের চেয়ারে বসে কোলের ওপর একটা গাবদা বই নিয়ে ডুবে রয়েছে। অন্যদিন রৌনকদাকে দেখলেই নির্ঝরের কেমন একটা গর্ব হয়, নিজের স্কুলের কথা মনে পড়ে যায়। কিন্তু আজ কেমন একটা মৃদু বিরক্তি লাগলো। সারাক্ষণ বইতে মুখ ডুবিয়ে থাকলেই যেন সব হয়। পারবে হতে তার মতো অলরাউন্ডার? পড়াশোনা, ক্রিকেট, ফুটবল সবেতে স্কুলকে মেডেল এনে দিয়েছে সে। কলেজেও দেখিয়ে দেবে। তখন তার পেছনেও মেয়েরা হামলে পড়বে। ঠিক তখনই মনে হলো এসব কি ভাবছে সে। রৌনকদার দোষ কোথায় সে তো কিছুই জানে না। হাসি মুখে চেয়ার টেনে রৌনকদার পাশে বসলো। এটা কি বই গো? নির্ঝরের গলা পেয়ে মুখ তুলে তাকালো রৌনক। তুই এখানে ক্লাস নেই? ফার্স্ট ইয়ারে তো এখন সিজির ক্লাস। বাঙ্ক শুরু করে দিয়েছিস? নির্ঝর লজ্জা পেল, বোঝাতে পারল না এই 6 মাসে প্রথমবার ক্লাস ডুব দিল সে। নিজেকে ভীষণ ছোট লাগলো। বলল, না মানে মাথাটা খুব ব্যথা করছে।
বইতে চোখ রেখেই রৌনকদা বলল, রেজাল্ট ভালো করতে হবে, মনে রাখিস। স্কটিশের মানটা যেন থাকে। আমি চাই এই সেমিস্টারে তুই ফার্স্ট হ। নিশ্চয়ই চেষ্টা করব। একটা কথা ছিল, বলে ফেল। আমাদের ক্লাসের একটা মেয়ে তোমার সাথে আলাপ করতে চায়। ছুটির সময় কথা বলবে? কেন রে, প্রপোজ করবে নাকি? নির্ঝরের বুক ধক করে উঠল, মাথাটা গরম হয়ে গেল। রৌনকদা নিজেকে কি ভাবে কে জানে। কি রে, চুপ করে গেলি কেন? তোর কি ব্যথা আছে নাকি? আচ্ছা শোন, 3টের পর লাইব্রেরিতে থাকবো, আসতে বলিস। লম্বা লম্বা পা ফেলে ব্যস্ততার সাথে বেরিয়ে গেল রৌনকদা। 3:30 ক্লাসটা হলো না। ক্লাসের ছেলেমেয়েরা করিডোরে ঘোরাঘুরি করছে। নির্ঝর সুযোগ বুঝে আরশিয়াকে লাইব্রেরিতে যেতে বলল, সঙ্গে সেও চলল। আরশিয়া যেন হাওয়ায় ভেসে চলছে, তার চোখ মুখের উচ্ছ্বাস নির্ঝরের চোখ এড়ায় না। নির্ঝরের কাল রাতের আবেশ, সকালে কলেজে আসার উত্তেজনা দপ করে যেন নিভে গেল। আরশিয়া লাইব্রেরিতে ঢুকলে নির্ঝরও ঢুকে পড়ে। এদিক ওদিক তাকিয়ে দেখল কোণের দিকে রৌনকদা খোলা বইয়ের পাতায় মুখ নামিয়ে বসে আছে। আরশিয়ার বুকের ভেতর তখন কয়েকশো প্রজাপতির ওড়াউড়ি শুরু হয়ে গেছে। হাত পা যেন তার ঠান্ডা হয়ে আসছে। কিভাবে নিজের পরিচয় দেবে বহুবার ভেবে রেখেছে, তবু যেন সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। যদি বেফাস কিছু বলে ফেলে। সামনের চেয়ারে নির্ঝর বসে পাশেরটাতে ইশারায় আরশিয়াকে বসতে বলল। রৌনকদা তখনও মুখ তোলেনি। একটু উসখুস করে নির্ঝর শুরু করলো, দাদা, এই যে আমার বন্ধুকে নিয়ে এসেছি। রৌনক চোখ তুলে আরশিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। কেমন একটা মৃদু মুগ্ধতা যেন নির্ঝর ওর চোখের দৃষ্টিতে দেখতে পেল। আরশিয়াও অবাক চোখে তাকিয়ে রয়েছে। তারপর আরশিয়া নিজেই শুরু করলো, আমি আরশিয়া, বেথুনের ছাত্রী, কেমিস্ট্রি আমার ফেভারিট, তাই অনার্স নেওয়া। রৌনকদা ফিক করে হেসে ফেলল, তুমি কি ইন্টারভিউ দিচ্ছ? আর ফেভারিট না হলে কেমিস্ট্রিতে কেউ আসে না। আরশিয়া ঠোঁট চেপে হেসে মাথা নামিয়ে নিল। রৌনক এবার নির্ঝরের দিকে চেয়ে বলল, এ কিন্তু জম্পেশ ছেলে, স্কটিশের নাম রাখতে বলেছি। তোমার কত নম্বরে নাম ছিল ফাইনাল লিস্টে? 9 নম্বরে। নির্ঝর, তোর তো 2, তাই না? ওই সাউথ পয়েন্টের বিতান তো 1। নির্ঝর নীরবে মাথা নেড়ে সায় দিল। আরশিয়া এবার একটু আমতা আমতা করে বলল, আমার কিছু ডাউটস ছিল, যদি একটু। আমি প্রফেসর নাকি? যে কোনো প্রফেসর তোমায় ক্লিয়ার করে দেবে। এখানকার প্রফেসররা কি পরিমাণ হেল্প করে জাস্ট ভাবতে পারবে না। নির্ঝরকে তো সবসময় বলি, খেটে খুঁটে যখন একবার মাথাটা এখানে গলাতে পেরেছিস, সবটা কাজে লাগা। আরশিয়ার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তাহলে আর আশা নেই। সে বোঝে এই লেভেলের ছেলেরা নিজেদের কেরিয়ার নিয়ে এত সিরিয়াস যে অন্য কিছুতে সময় নষ্ট করতে চায় না। এদিকে নির্ঝরে রৌনকদার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। বুকের পাটা আছে বলতে হবে ছেলেটার। আরশিয়ার মতো মার্কাটারি সুন্দরী মেয়েকে কাছে ঘেঁষতে দিল না, কিন্তু আরশিয়ার নাছোড়বান্দা মনটা কিছুতেই মানতে পারছে না। যা করার একটা কিছু তাকে করতেই হবে, এ সুযোগে হাতছাড়া করা যাবে না। সাহস করে বলে ফেলল, তোমার নম্বরটা পেলে ফোনে যদি কিছু। রৌনক হেসে ফেলে বলল, তোমার হবে, লেগে থাকো। আমার নম্বর নির্ঝরের কাছে আছে, নিয়ে নিও। তেমন কিছু আটকালে ফোন করো। এবার উঠবো, ক্লাস আছে। বইটা হাতে নিয়ে রৌনক উঠে দাঁড়ালো, এগিয়ে গেল আলমারির দিকে। আরশিয়া এখন নিষ্পলক চোখে সেদিকে তাকিয়ে আছে। নির্ঝর এই আরশিয়াকে চিনতে পারে না। ক্লাসে যে মেয়ে প্রয়োজন ছাড়া ছেলেদের দিকে ফিরেও তাকায় না, সে কিনা রৌনক দা বিশেষ পাত্তা না দেওয়া সত্ত্বেও হ্যাংলার মতো ফোন নম্বর চাইল। ওর মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে নির্ঝর বলল, চল। নাকি আরও কথা আছে? একগাল হাসি নিয়ে আরশিয়া বলল, চল চল, তোকে বড্ড জ্বালাচ্ছি। দোতলার করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আরশিয়া ফোনটা হাতে নিয়ে বলল, নম্বরটা দে। একটু বিরক্তি নিয়ে নির্ঝর বলল, এখনই লাগবে? দিয়ে রাখ না বাবা, বল, আমি সেভ করে নিই। নম্বরটা তখনই বলে দেয় নির্ঝর। লাস্ট ক্লাসটা না করে ছুটির আগে ক্লান্ত পায়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল নির্ঝর। দুপুরের খালি রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে বেশ হালকা লাগছে। তবে কেমন যেন একটা খচখচ হচ্ছে ভেতরে। তার মনে হচ্ছে আরশিয়া আজ তাকে ভালোই বোকা বানালো, আর সে জেনে বুঝে সবটা মেনে নিল। একটা মেয়ে কখন একটা ছেলের ফোন নম্বর পেতে মরিয়া হয়, তার মানে রৌনকদার কাছে পৌঁছানোর জন্য সে শিখণ্ডি খাড়া করলো তাকে, আর সে বোকার মতো নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো। আরশিয়া কি ভাবলো এত বোকা সে, কিছুই বোঝে না। তারপর হঠাৎ মনে হলো, আচ্ছা এসব কিছু তো মিথ্যেও হতে পারে। হয়তো রৌনকদার কাছ থেকে সত্যি সত্যি হেল্প চাইতেও ফোন নম্বরটা নিল এবং এই
উপকারের পরিবর্তে হয়তোবা সে তার ভালো বন্ধু হবে। তারপর একদিন সেখান থেকেই তার প্রতি আরশিয়া দুর্বলতা জন্মাবে। কলেজ থেকে বেরিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরছে আরশিয়া। রৌনকের মুখটা, কথাগুলো ছবির মতো ভেসে উঠছে তার চোখের সামনে। রৌনকের প্রতি শ্রদ্ধা আজ তার বহু গুণ বেড়ে গেছে। মেয়ে দেখলে যারা হামলে পড়ে তেমন ছেলেদের কোনো কালেই আরশিয়ার পছন্দ নয়, কিন্তু কিভাবে শুরু করবে, কোন কোন বিষয় জানতে চাইবে, এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরল সে। 3 দিন পর প্রথম মেসেজ করলো আরশিয়া, শুধু কয়েকটি শব্দ, আমি আরশিয়া, আজকে একটু কথা বলতে পারবো? কয়েক ঘন্টা পর উত্তর এলো, রাত 8টার পর ফোন করো। এইভাবে তাদের পথ চলা শুরু হলো। প্রথম কয়েকদিন রসায়নের গভীর তত্ত্ব নিয়ে আলোচনা। রৌনক বুঝিয়েছে আর ফোনের অন্যদিকে আরশিয়া চোখ বন্ধ করে তার প্রতিটা কথা মুগ্ধ হয়ে শুনেছে। ক্রমশ কলেজের লাইব্রেরি, দোতলার বারান্দায়, ক্যান্টিনে আরশিয়া খাতা নিয়ে রৌনকের কাছে ছুটে গেছে। অনেকের চোখে পড়েছে তাদের দুজনকে। নির্ঝরের চোখও এড়ায়নি এসব, কিন্তু তার ফল হলো ভয়াবহ। নির্ঝরের চেহারা উদ্ভ্রান্ত, ক্লাসে মন বসে না, লেকচার মাথার ওপর দিয়ে যায়, কমন রুমে বন্ধুদের মধ্যে অন্যমনস্কভাবে বসে থাকে, রাতে ঘুম হয় না, দিনে খিদে হয় না, হঠাৎ হঠাৎ গলার কাছে কান্না দলা পাকায়। টিউশনে না গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে। মা 10টা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর দেয়। ক্লাসে, ক্যান্টিনে, ল্যাবে, সব জায়গায় আরশিয়াকে দূর থেকে নজরে রাখে। রৌনকদার মুখোমুখি হলে একটু হেসে এড়িয়ে যায়। আর 3 মাস পর সেমিস্টারের পরীক্ষা, কিন্তু পড়তে বসলে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারছে না নির্ঝর। অনেক পিছিয়ে পড়েছে। ওদের মেলামেশা নির্ঝরের কাছে অসহ্য হয়ে উঠল। সে কলেজ যাওয়া কমিয়ে দিল ক্রমশ। নোটস, সাজেশন গুছিয়ে নিয়ে বাড়িতে পড়া শুরু করলো। অনার্সটা যেভাবে হোক রাখতে হবে। এর মধ্যে একদিন আরশিয়া ফোন করলো, কলেজ কামাই করছিস কেন? কিছু রেডি হয়নি তাই? সাজেশন পেয়েছিস? পাঠিয়ে দেব? দরকার নেই, পেয়ে যাব। আমার উপর রাগ করেছিস? নির্ঝরের গলার কাছে অভিমান জমা হয়, চুপ করে থাকে। কিরে, কেন রাগ করবো কেন? তুই ব্যস্ত থাকিস। সরি রে, আমার খুব বড় ভুল হয়ে গেছে। রৌনকের সাথে আমার ব্যাপারটা সবার আগে তোকে বলার দরকার ছিল। তুই সেদিন আলাপ না করালে তো আর। আমি তো সেই কবে থেকে রৌনককে, যাকগে, কথা দিচ্ছি একদিন আমি আর রৌনক তোকে ভরপেট খাওয়াবো। কিন্তু কেন এত ক্লাস নষ্ট করছিস? এত ভালো রেজাল্ট তোর। রৌনক সবসময় তোর কথা বলে। সেদিনই বলছিল নির্ঝর ইচ্ছে করলে আমাকেও ছাপিয়ে যেতে পারে। আরশিয়ার শেষ কথাটা নির্ঝরের কোথায় যেন লেগে গেল। রৌনক দেখি নিজেকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি করেছে, এত অহংকার, সব কিছুতে জিতে যাবে সে। না, এটা হতে পারে না। সে দেখিয়ে দেবে সে কি করতে পারে। নতুন উদ্যমে লেগে পড়ল নির্ঝর। ঘরের ছেলে ঘরে ফেরার মতো নির্ঝর নিজেকে আবার পড়াশোনায় ডুবিয়ে দিল। সময় চলতে থাকলো নিজের খেয়ালে। দেখতে দেখতে চোখের নিমেষে যেন 2 বছর কেটে গেল। রৌনক আরশিয়ার সম্পর্ক তরতর করে এগিয়ে চলেছে পরিণতির দিকে। রৌনক এখন কলেজের প্রাক্তন ছাত্র। ইউনিভার্সিটিতে সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হলো। সবাই নিশ্চিত ছিল ফার্স্ট সেই হচ্ছে। তবু তো অঘটন ঘটে। রৌনক নিজেও ভেঙে পড়েছিল। যাই হোক, তারপর মুম্বাই আইআইটিতে মাস্টার্সে সে চান্স পেয়ে অনেক দিন হলো সে চলেও গেছে। নির্ঝরের প্রথম সেমিস্টারের রেজাল্ট যথারীতি খারাপ হয়েছিল, কিন্তু তারপরের সেমিস্টারগুলোতে তার ধারে কাছে কেউ আসতে পারেনি। তার এই অস্বাভাবিক পরিবর্তনে প্রফেসর থেকে বন্ধুরা চমকে গেছে। নির্ঝর এখন ঘন্টার পর ঘন্টা কলেজ লাইব্রেরিতে সময় কাটায়। যে কেমিস্ট্রি একদিন তাকে খাদের মুখ থেকে ফিরিয়ে এনেছিল, তার কাছে নিজেকে সঁপে দিয়েছে সে। রসায়নের গভীর থেকে গভীরে প্রবেশ করে চরম আত্মতৃপ্তি পায়। তার চোখে এখন অনেক স্বপ্ন। আমেরিকার কোনো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি থেকে পেট্রোকেমিক্যালের ওপর গবেষণা করতে চায়। দিন রাত সেই সব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। কিন্তু এত কিছুর পরেও আরশিয়ার প্রতি কিছু অনুভূতি তার থেকেই গেছে। আরশিয়া কথা বলতে বলতে কোনো সময় তার গায়ে হাত রাখলে আজও সে কেঁপে ওঠে, তবে তা খুব নীরবে অন্তঃস্থলে। এখন কলেজের কত মেয়ে নির্ঝর বলতে পাগল, তার কাছে ডাউটস ক্লিয়ার করতে আসে। কেউ কেউ সরাসরি প্রেম নিবেদনও করে। কিন্তু আশ্চর্য, কারোর প্রতি নির্ঝরের কোনো অনুভূতি আসে না, বরং বিরক্তি আসে। আরশিয়া রৌনকের সম্পর্কে মাঝে মাঝে মেঘ জমে। আরশিয়া তখন চোখে জল নিয়ে সেসব কথা নির্ঝরের কাছে উজাড় করে দেয়। নির্ঝর মাঝে মাঝেই ভাবে, ভাগ্যিস সেদিন আরশিয়ার প্রতি তার দুর্বলতার কথা কলেজের কাউকে বলেনি, না হলে পরাজয়টাও হয়তো আজ কারোর মজার খোরাক হতো। কিন্তু নির্ঝর তো
জানে না সব মেয়েদেরই একটা অন্তর্দৃষ্টি থাকে, তারা পুরুষের চোখের দৃষ্টি অবলীলায় পড়ে ফেলতে পারে। আজ ফাইনাল সেমিস্টারের শেষ পরীক্ষা, সবার মধ্যে একটা চাপা মন খারাপ। কলেজ শেষ, এরপর কে কোথায় ছিটকে যাবে। আরশিয়াকে যদিও এই শহরে থাকতে হবে, বাবা অসুস্থ, মায়ের ভরসায় একা রেখে চলে যাওয়া ঠিক হবে না। আপাতত তাই সে এই শহরে থেকে মাস্টার্স করবে। পরীক্ষার পর অনেকটা সময় সবার সাথে আড্ডা দিয়ে নির্ঝর একা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। অনেক মুগ্ধতা, অনেক যন্ত্রণা চিরকালের মতো চাপা পড়ে থাকলো এই কলেজ চত্বরে। সে জানে আরশিয়ার সাথে আর কোনোদিনই হয়তো তেমনভাবে দেখা বা কথা হবে না। সে রৌনকদার ঘরণই হবে। ওদের সংসার সমুদ্রে কোথায় কত দূরে খড়কুটোর মতো ভেসে যাবে সে। ওরা ক্রমশ ভুলে যাবে তাকে, কিন্তু আরশিয়াকে সে ভুলবে কি করে? সে তো চিরকালের মতো দখল নিয়েছে তার অস্তিত্বে। ঠিক এই সময় নির্ঝর শুনতে পায় চলন্ত অটো থেকে আরশিয়ার গলা, নির্ঝর উঠে আয়। অটোটা থামতে নির্ঝর উঠে পড়ল। দুপুরের কাঠফাটা রোদে নির্ঝরের নিমেষে মনে পড়ল সে বৃষ্টিমুখর বিকেলের স্মৃতি। একটা বিকেল কিভাবে বদলে দিতে পারে জীবনের গতিপথ সে জানে। আজও তার আরশিয়ার পাশে বসে ঠিক যেন সেদিনের অনুভূতি হচ্ছে। এই আবেশটুকু কিভাবে যেন রয়ে গেছে এত কিছুর পরেও। হঠাৎ আরশিয়া নির্ঝরের হাতে হাত রাখল। ঘাবড়ে গিয়ে তার দিকে তাকিয়ে নির্ঝর। তখন খুব ধীরে ধীরে নির্ঝরের কানের কাছে মুখ নিয়ে এসে আরশিয়া বলল, পারবি আমায় এইভাবে সারা জীবন ভালোবাসতে? এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে এদিক ওদিকে তাকিয়ে নিচু গলায় নির্ঝর বলল, কি বলছিস পাগলের মতো? আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তাই প্রথমের দিকে মানতে পারিসনি রৌনকের আর আমার সম্পর্ক, আর রৌনককে হারাতেই তোরই জেদ। এই হঠাৎ পরিবর্তন ঠিক কি না বল? নির্ঝরের সারা শরীর ঘেমে ওঠে। কি উত্তর দেবে সে? আশ্চর্য, আরশিয়া এত কিছু বুঝলো কি করে? না, এর কোনো উত্তর হয় না। কিছুতেই আরশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না সে। হার নিশ্চিত জেনে কে এবার যুদ্ধে নামতে চায়? কি হবে নিভৃতের রক্তক্ষরণকে প্রকাশ্যে এনে? আরশিয়াকে হতবাক করে দিয়ে অটোটা সিগনালে দাঁড়াতেই দুম করে নেমে পড়ল নির্ঝর। অজস্র গাড়ির ভিড়ে নিমেষে রাস্তা পার হয়ে কোথায় যেন মিলিয়ে গেল সে। আরশিয়া ভাড়া মিটিয়ে যখন তার পিছু নিতে গেল, ততক্ষণে নির্ঝর শহরের জনস্রোতে চিরকালের মতো হারিয়ে গেছে। এরপর ফোনে এমনকি তার বাড়িতে গিয়েও তার দেখা পায়নি আরশিয়া। পরদিন তাদের বাড়িতে গেলে নির্ঝরের মা বলেছিলেন সে সকালে ট্রেনে দিল্লিতে মামার কাছে চলে গেছে। কবে ফিরবে তাও সঠিক বলে যায়নি। জিআরই পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু ট্রেনিং নেবে সে সেখানে। সে বছর ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিল নির্ঝর, কিন্তু রেজাল্টের দিনও সে নিজে আসেনি। অনেক চেষ্টা করেও কেউ কোনোদিন তার হদিশ পায়নি। একেবারে যেন নিমেষে উবে গিয়েছিল সে। কোনো সোশ্যাল মিডিয়াতে তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। মাঝখানে দীর্ঘ 20টা বছর কেটে গেছে। ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেছে অনেকগুলো দিন। কলকাতা শহরটা আমূল বদলে গেছে। সেদিনের কলেজের সোনাঝরা রঙিন দিনগুলো এখনো মাঝে মাঝে অলস দুপুরে, অবিশ্রান্ত বৃষ্টির সন্ধ্যায় হয়তোবা ওদের স্মৃতিতে ফিরে ফিরে আসে। 15 বছর হলো আরশিয়া আর রৌনকের বিয়ে হয়েছে। রৌনক কোনো কালেই সংসারী হয়নি। নিজের গবেষণা, খ্যাতি, যশ ছাড়া আর কিছু বোঝে না সে। সারা বছর পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে ঘুরে বেড়াতে হয়। কোনো রকম সাংসারিক দায়িত্বের ধার সে ধারে না। অনেক বঞ্চনা, অনেক অবহেলা সহ্য করেও প্রথম প্রেমের অমোঘ আকর্ষণে আরশিয়া লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছে। সুতোটা একেবারে ছিঁড়ে যেতে দেয়নি। তবে আরশিয়া অনেক বছর আগেই অনুভব করেছে ভালোবাসাটা তার দিক থেকে যতটা ছিল, রৌনকের তরফে তার কিছুই ছিল না। তার কাছে যা একদিন হৃদয় উজাড় করা প্রথম প্রেম ছিল, রৌনকের কাছে তা শুধুই সাময়িক মোহ ছিল। আরশিয়া এখন পিএইচডি কমপ্লিট করে নিজের কলেজে অধ্যাপনা করছে। ওদের একমাত্র ছেলে আরণ্যক ক্লাস 6-এ পড়ে। তাকে নিয়ে আরশিয়া কলকাতায় নিজের ফ্ল্যাটে থাকে। শ্বশুরবাড়ি, বাপের বাড়ির সব কর্তব্য একা হাতে পালন করে। বছরে হাতে গোনা কয়েকটা দিন রৌনক কলকাতায় আসে, তাদের সাথে থাকে। প্রথম আরশিয়ার খুব কষ্ট হতো, একাকিত্ব ঘিরে ধরতো। এখন অবশ্য সময়ের সাথে সবকিছু অভ্যেস হয়ে গেছে। একদিন সকালে আরশিয়া ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজের কলেজের জন্য তৈরি হচ্ছে। ঠিক সেই সময় রৌনকের ফোন এলো। রৌনক নিজে থেকে খুব কমই ফোন করে। আরশিয়া নিয়ম করে দিন শেষে একবার রৌনকের খোঁজ নেয়। একটু অবাক হয়ে তাড়াতাড়ি ফোনটা ধরল সে। হ্যালো, হঠাৎ এই সময় ফোন করলে? আরশিয়া, একজনের সাথে কথা বলো। দেখো তো গলা শুনে চিনতে পারো কি না? আরশিয়া হতভম্ব, একটু বিরক্ত হলো। এই ব্যস্ত সময় রৌনকের যত সব উল্টোপাল্টা আবদার। হ্যালো,
একটু থেমে কে যেন বলল, কেমন আছিস আরশিয়া? বলতো আমি কে? আরশিয়া প্রথমটা তুই সম্বোধনে চমকে ওঠে, তারপর হঠাৎ যেন কার সাথে একটা মিল পেল, কিন্তু গলাটা ধরতে পারল না। কে বলছেন বুঝতে পারছি না। এবার ওপার থেকে রৌনকের গলা, আরে শয়তানটাকে চিনতে পারলে না? ব্যাটা নাম পাল্টে নির্ঝর থেকে নীলাভ্র হয়েছে। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে ঘাপটি মেরে বসে একটার পর একটা তাক লাগানো কাজ করে যাচ্ছে। কবে থেকে জার্নালে ওর পেপার পড়ছি, কিন্তু বুঝবো কি করে বাবুর নাম পাল্টেছে? আজ দিয়েছি এক চোট, এখন ওর বাড়িতে ডিনারে এসেছি, নাও কথা বলো। আরশিয়া এতক্ষণ দম বন্ধ করে রৌনকের কথাগুলো শুনছিল। নীলাভ্র রায়ের কথা তো সেও জানে, অনেক লেখা পড়েছে জার্নালে। হ্যালো, এবার চিনতে পেরেছিস? আরশি আর বুকের ভেতর তখন বাঁধ ভাঙা কান্না বেরিয়ে আসছে। কত কত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় নির্ঝরকে খুঁজে চলেছে সে। বেশ কিছু বছর আগে ওদের বাড়ি গিয়ে জেনেছিল নির্ঝরের বাবা মা বিদেশে ছেলের কাছে থাকেন। বাড়ি বিক্রি হয়ে গেছে, কিন্তু কেউ বলতে পারেনি বিদেশের কোথায় থাকে। অভিমানের সুরে আরশিয়া বলল, তুই আমার সাথে একদম কথা বলবি না। এত ইগো তোর, আমাদের থেকে দূরে থাকার জন্য নাম পর্যন্ত পাল্টে ফেললি? আরে শোন, এত রাগ করছিস কেন? ধরা তো সেই পড়েই গেলাম, শেষ রক্ষা তো করতে পারলাম না। রৌনক দা যে ঠিক একদিন আমায় আবিষ্কার করবে সেটা জানতাম। তোদের সব খবর পেয়ে খুব ভালো লাগছে, আরও রককে আমার অনেক আদর দিস। অধৈর্য হয়ে আরশিয়া কি বলবে বুঝে উঠতে পারে না। সামনাসামনি হলে হয়তো নির্ঝরের পিঠে কয়েকটা ঘা বসিয়ে দিত। রাগের মাথায় বলল, এই শোন, তোর বউকে ফোনটা দে তো, তোর সব কথা ওকে বলবো। ওপার থেকে হো হো করে হাসির আওয়াজ পেল আরশিয়া। হাসিস না, আমি সিরিয়াস বলছি, ফোনটা তুই ওকে দে, ওর দরকার তোকে চেনার। ওপার থেকে আবার রৌনকের গলা, কি বউ বউ করছো? শয়তানটা তো বিয়েই করেনি, মা বাবা দুজনেই গত হয়েছেন, এই বিশাল বাড়িটাতে সম্পূর্ণ একা থাকে, আর দিন রাত ইউনিভার্সিটির রিসার্চ নিয়ে ডুবে থাকে। এই কথা শোনার পর ভাষা হারিয়ে ফেলে আরশিয়া। নীরবে ফোনটা কেটে দেয়, নিজেকে আর সামলাতে পারে না। বালিশে মুখ গুজে ফুপিয়ে ওঠে। নিজেকে ভীষণ অপরাধী লাগছে এখন তার। শেষ দিন অটোতে দেখা নির্ঝরের ফ্যাকাশে মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে নির্ঝরের কুঁকড়ে যাওয়া সেই মুখটা, যেদিন সে জোর করে রৌনকের নম্বরটা চেয়ে নিয়েছিল তার কাছ থেকে। দিনের পর দিন নির্ঝর কাছ থেকে ওদের সম্পর্কটাকে তিল তিল করে গড়ে উঠতে দেখেছে। নতুন করে যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছে প্রতিদিন। তবু তার মধ্যে রৌনকের প্রতি আক্রোশে, অভিমানে, তাকে ছাপিয়ে যাওয়ার অদম্য জেদে এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় নেমেছিল ছেলেটা। আরশিয়া বুঝতে পারে আজও নির্ঝর তাকে ভুলতে পারেনি। তাই কোনোদিনই আর কোনো মেয়ে এলো না তার জীবনে। সেদিন শুধু দূরে সরে গিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিল সে। ফোনটা আবার বেজে উঠল, রৌনকের নম্বর। আরশিয়া ফোনটা ধরল না, বাজতেই থাকলো সেটা। আরশিয়া আর নতুন করে নির্ঝরকে কোনো কষ্ট দিতে চায় না। নির্ঝর থাকুক তার নিজের কাজের জগতে, সেখানেই তার একমাত্র মুক্তি। প্রথম প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণা তো আরশিয়াও বোঝে। সে হয়তো একদিন খুব সহজেই রৌনককে পেয়েছিল, কিন্তু এতগুলো বছরে তার হৃদয় পেল কই? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।